আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য ইতিপূর্বে আমি প্রথম ক্লাসটি আপলোড করেছিলাম, সেই ধারাবাহিকতা এখন দ্বিতীয় ক্লাস। এটা প্রথম ক্লাসেরই বিভিন্ন প্র্যাকটিস এবং প্রথম ক্লাস থেকে উৎপন্ন কিছু বিষয়ের সন্নিবেশিত করে এবং প্রথম ক্লাসটাকে একটু আরও ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটি করা। আচ্ছা, যাই হোক, তো এই ভিডিওতে নতুন তেমন কোনো টুল দেখানো হবে না, বরং পিছনে আমরা যে টুলগুলো দেখেছিলাম সেগুলো নিয়ে একটু আরও ভালোভাবে এবং গভীরভাবে একটু চর্চা করার জন্য এই ক্লাস। আমি যখন এই ক্লাসটি রেকর্ড করি তখন আমি ছিলাম ট্রেনের মধ্যে, তো আমি সফরে ছিলাম, এজন্য তখন এটার ভয়েস ওভার আমার দেওয়াটা সম্ভব হয়নি। কিন্তু ভাবলাম পরবর্তীতে কিছু আলোচনা এখানে যুক্ত করাই দরকার। যাই হোক, ট্রেনের মধ্যে যখন চলি তখন খুব ভালোই লাগে, বিশেষ করে বাইরের যে দৃশ্যগুলো সেটা খুব ভালো লাগে। আবার যখন ট্রেনটা কোনো বাঁক নেয়, অর্থাৎ ট্রেনটা যখন মোড় ঘোরে, তখনকার দৃশ্যটা যে কত সুন্দর এটা শুধুমাত্র যারা দেখে তারাই অনুভব করতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই ক্লাসের মধ্যে আমরা তো কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখব, এটা ঠিক। তো এখানেও কিছু নতুন টুল আমরা ব্যবহার করেছি, যেটা প্রথম ক্লাসের মধ্যে অত বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হয়নি। আমরা গত ক্লাসের মধ্যে আনা মুহতারিফ আল খত এবং ক্যালিপ্রো এই দুইটা অ্যাপ সম্পর্কে মোটামুটি 90% জেনে ফেলেছিলাম। তারপরেও কিছু বিষয় বাকি ছিল, যেটা এই ক্লাসের মধ্যে প্র্যাকটিস করার সময় এবং কাজ করার সময় বিভিন্ন সময় সামনে আসবে। আপনারা এটা বিশেষভাবে লক্ষ্য করবেন, এবং আপনারা যদি প্রথম ক্লাসটি দেখে সেটার পরিপূর্ণ প্র্যাকটিস করে থাকেন এবং হোমওয়ার্ক ইত্যাদি তৈরি করে থাকেন, তাহলে আশা করি আপনাদের জন্য এই ক্লাসটি তেমন কঠিন কিছুই হবে না। আচ্ছা, তো এই ক্লাসের মধ্যে নতুন যে জিনিসটা দেখানো হয়েছে সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলছি। আনা মুহতারিফ আল খত এর মধ্যে অনেক টুল বিদ্যমান নেই, যেহেতু এটি ফ্রি একটি অ্যাপ, এই জন্য এখানে সব কিছু দেওয়া হয়নি। কিন্তু ক্যালিপ্রো এটা একটা প্রো অ্যাপ এবং বাংলাদেশ থেকে এটা পারচেস করতে হয়, ক্রয় করতে হয়, তারপর ব্যবহার করা যায়। তো এই অ্যাপটি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। ভিডিও ডিসক্রিপশন ইত্যাদিতে লক্ষ্য করলে আপনারা সেখানে আমাদের বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন। তো এখন ওই ক্যালিপ্রো অ্যাপের মধ্যে বিশেষ একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে পাথ টুল। অর্থাৎ আপনারা যারা কম্পিউটারের মধ্যে প্রফেশনালভাবে কাজ করেন, ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে, পাথ টুল নামক একটা টুল আছে, এবং এটার মাধ্যমে আমরা বিভিন্ন কার্ভ, বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট ইত্যাদি আমরা এগুলো দিয়ে কাজ করে থাকি। যারা কাজ করেছেন তারা বুঝবেন। তো ফোনেও এটা করা যায়। ফোনে যেহেতু ফটোপিয়া নামক ওয়েবসাইটটি আছে, এখানে এটা একেবারে হুবহু ফটোশপের একটা কপি বলা যায়, বা বলা যায় ফটোশপের ছোট ভাই। তো এখানে আপনারা ওই পাথ সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন, বিস্তারিত কাজ করতে পারবেন। তো মোবাইলের যে পিক্সেল ল্যাব আছে, এখানেও অনেকটা কাজ করা যায়। পাথ সম্পর্কে এখানে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু তারপরও বিস্তারিত ওরকম কাজ করা যায় না। তো এই ক্যালিপ্রো অ্যাপের মধ্যে আপনাদের জন্য এই যে পাথ যে টুলটা রয়েছে, এর মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন। বিভিন্ন হরফের সাইজ কমানো বাড়ানো এবং বিভিন্ন জিনিস পরিবর্তন করা, এগুলো দেখতে পারবেন। পর্যায়ক্রমে এটা নিয়ে আলাদা ক্লাস করার ইচ্ছা আছে, যেহেতু এই জিনিসটা একটু জটিল এবং অনেকের জন্যই নতুন হবে। তো এটা আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ ক্লাস দেওয়ার ইচ্ছা আছে। তো এখানে যতটুকু আপনারা দেখবেন, জাস্ট একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজে নিজে একটু করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে আমি যখন বোঝাবো সেটা আমাদের জন্য সহজ হবে। আমরা যখন মাদ্রাসায় বিভিন্ন ক্লাস করি, তখন আমাদের ওস্তাদরা বলতেন যে ক্লাসে বসার আগে যেন আমরা মোতালা করে বসি। মোতালা করার দ্বারা এতটুকু অন্তত বোঝা যায়
যে আমরা যেটা নিজে নিজে বুঝি এবং যেটা নিজে নিজে বুঝি না উস্তাদের সাহায্য নিতে হয় অথবা অন্য কোনো সরাহ ব্যাখ্যা গ্রন্থ এগুলো দেখতে হয়। তো যেগুলো বুঝি এবং যেগুলো বুঝি না এই দুইটার মধ্যে যেন আমরা পার্থক্য করতে পারি। তো হতে পারে আমার এই ভয়েস ওভার ছাড়া ভিডিওটি দেখে আপনারা কিছুটা অনুধাবন করতে পারবেন এবং কিছুটা বুঝতে পারবেন। তো এটা আপনাদের জন্য মোতালা বা ক্লাসের পূর্ব প্রস্তুতি হিসাবে থাকবে। তো পরবর্তীতে এটা যখন বিস্তারিত ক্লাস হবে আপনারা তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই ক্যালিপ্রো অ্যাপের মধ্যে নতুন টুল হিসেবে এটাই এই ক্লাসের মধ্যে দেখানো হবে। আর তাছাড়া পিক্সেল ল্যাব সম্পর্কে আপনারা অনেকেই জানার কথা, যেহেতু আপনাদের মধ্যে অধিকাংশই মোবাইলের মাধ্যমে বিভিন্ন গ্রাফিক্যাল কাজ ইত্যাদি করে থাকেন। আমার জানার মধ্যে আপনারা অনেকেই এ বিষয়ে টুকটাক একটা ধারণা রাখেন। তো আমার এই ক্লাসের মধ্যে এসেছেন একটু আরবি ক্যালিগ্রাফির সাথে পরিচিত হওয়ার জন্য। তো ওই পিক্সেল ল্যাবের মধ্যে আমি বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন কালার অ্যাডজাস্টমেন্ট, তারপরে বিভিন্ন লেয়ারের মাধ্যমে একটা লেয়ারকে কপি করে ওই কপির উপরে ডাবল কপি করেছি যেন এটা একটা নতুন একটা অবজেক্ট অথবা নতুন একটা জিনিস হিসাবে এখানে দাঁড়ায়। আচ্ছা, তো এই জন্য আমি বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করেছি। আপনারা যারা আগে থেকে টুকটাক জানেন তারা বিষয়টা দেখলে আশা করে বুঝতে পারবেন। আর যারা নতুন আছেন আপনাদের জন্য কথা হচ্ছে আপনারা একটু দেখবেন এবং যেটা না বুঝবেন অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। তো আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। আচ্ছা, তো এই ক্লাসের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আনা মুখতারিফ আল খদ, এখান থেকে আপনারা যেটা কম্পোজিশন তৈরি করবেন এই কম্পোজিশনটাকে কিভাবে আরও একটু সুন্দর করা যায়। আমি সেজন্য ইনফিনিটি প্রিন্টার এটার সাহায্যও নিয়েছি। কারণ অনেক সময় আমরা ক্যালিগ্রাফির মধ্যে এমন দেখি যে এক হরফ অন্য হরফের উপর দিয়ে চলে যাচ্ছে অথবা এক হরফ অন্য হরফের নিচ দিয়ে চলে যাচ্ছে, এরকম বিভিন্ন দৃশ্য আমরা আরবি ক্যালিগ্রাফির মধ্যে দেখতে পাই। তো আমরা সেই দৃশ্যগুলো কিভাবে তৈরি করব, এটার জন্য আমরা ইনফিনিট প্রিন্টার অথবা ইনফিনিট ডিজাইন এর মাধ্যমে সবচাইতে ভালো হয় ইনফিনিট প্রিন্টারের কাজ যদি আমরা করে থাকি তাহলে। তো এটার জন্য শর্টকাট পদ্ধতি বা এটার সিস্টেমটা কি, এটার পদ্ধতিটা হচ্ছে, প্রসেসিংটা হচ্ছে, আপনি যে হরফটাকে উপরে রাখতে চান ওই হরফের উপর দিয়ে অথবা ওই হরফের সাথে সংযুক্ত অন্য যে হরফগুলো রয়েছে সেগুলোর স্ট্রোক অনুযায়ী অথবা আপনার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সেটাকে রিমুভ করা অথবা ইরিজ করা, মানে কেটে দেওয়া। তো এটা আপনারা বিভিন্নভাবেই দেখতে পাবেন। আমি এই ক্লাসের মধ্যে এটা বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছি, ট্রাই করেছি, আপনারা দেখতে পারবেন। তো আশা করি সেখান থেকে একটু অনুমান করতে পারবেন। পরবর্তীতে আপনারা যেটা না বুঝবেন যদি আমাকে হোমওয়ার্ক জমা দেন আপনাদের, এটা নিয়ে আমরা আবার বিস্তারিত লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তবে আমি সকলের কাছে আবেদন করব যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ আমার এই ভিডিওটা বিভিন্ন ফাঁকে ফাঁকে বিভিন্ন জরুরি কথাগুলো ভয়েস ওভার করে দিয়ে আলোচনা করা হয়েছে, যার কারণে যদি কোনো অংশ যদি আপনার স্কিপ হয়ে যায় তাহলে হতে পারে অনেক জরুরি কিছু কথা আপনার হাতছাড়া হয়ে গেল। এই জন্য আবেদন করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন। আমি জানি এটা যদিও একটু কষ্টের কাজ, কিন্তু তারপরেও এটার জন্য আপনাদেরকে একটা সুন্দর পদ্ধতি বলতে পারি। যেমন আপনি অনেক সময় খাবার খাচ্ছেন, আপনি বিশ্রাম নিচ্ছেন, রেস্ট করছেন, আপনি ভিডিওটাকে এমন একটা সময় দেখেন যেটা আপনার সময় নষ্টও হলো না, আবার ভিডিওতে থাকা কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছুটে গেল না। আমি সাধারণত কাজ করার সময় যেটা করে থাকি, আমি খাবার খাই এবং আমার ল্যাপটপ অথবা ফোনে আমি কাজগুলো দেখতে থাকি। তো খাবার খাওয়ার জন্য তো আর ব্রেনের প্রয়োজন হয় না, কিন্তু কাজটা বোঝার জন্য আপনার ব্রেনের প্রয়োজন হবে। তো আপনি আপনার কাজটাকে এইভাবে ভাগাভাগি করে নিতে পারেন যে আপনার ব্রেনের কাজগুলো আলাদা করলেন এবং যে সমস্ত কাজের জন্য আপনার মেধার প্রয়োজন নেই ওই সমস্ত কাজ করার সময় আপনি এই ভিডিওটাকে জোরে সাউন্ড দিয়ে বাজিয়ে রাখতে পারেন অথবা কানের মধ্যে ইয়ারফোন, ব্লুটুথ ইত্যাদি রেখে আপনি কাজ চালাতে পারেন। আশা করি আপনার কাজও হবে, আপনার কোনো ক্লাসের আলোচনা মিস হবে না।
আমি জানি যে অবশ্যই আমাদের সময়গুলো অনেক মূল্যবান, বরং স্বর্ণের উপর চাইতেও আমাদের সময়টা অনেক বেশি মূল্যবান। এই জন্য আমি যে কাজটা করেছি এটা পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে সরাসরি দিব না, বরং আমি এই ভিডিওটার স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনার সময়টা যেন নষ্ট না হয়। এই জন্য আমি ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। তারপরেও যেখানে আমার মনে হবে যে এখানে একটু আলোচনা করলে ভালো হয়, তখন আমি সেখানে এডিট করার সময় বিভিন্ন ভয়েস ওভার যুক্ত করে দিব। তাই আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের আরও অনেক নতুন কিছু আইডিয়া হবে। আসলে ক্যালিগ্রাফি অথবা সুন্দর হাতের লেখা এটার কোনো নির্দিষ্ট সূত্র হয় না। যেমন আমরা অঙ্ক করার জন্য বা গণিত করার জন্য আমরা গণিতের বিভিন্ন ফর্মুলা মুখস্থ করি, নামতা মুখস্থ করি। তো আমাদের সুন্দর ক্যালিগ্রাফির জন্য এমন কোনো নামতা নেই যেটা মুখস্থ করলে আমরা আমাদের লেখাকে সুন্দর করতে পারবো এবং ক্যালিগ্রাফিটাকে আরও মানসম্মত করতে পারবো, এমন কোনো সূত্র নেই এরকম নামতার মতো যে আমরা শুধু মিলিয়ে যাব আর লেখা সুন্দর হয়ে যাবে। এই সুন্দর হাতের লেখা, এই সৌন্দর্য, এটা হচ্ছে নিজের মনের ভিতরের একটা বহিঃপ্রকাশ। আপনার মন যত সুন্দর হবে, আপনার ভাবনাটা যত সুন্দর হবে, আপনার ক্যালিগ্রাফি, আপনার হাতের লেখা এবং আপনার সব কিছুই এই ডিজাইনের ক্ষেত্রে সব কিছুই ঠিক ততটাই সুন্দর হবে। এই জন্য এরকম নির্দিষ্ট কোনো ফর্মুলা বা নির্দিষ্ট কোনো সূত্র আমার দ্বারা বলা সম্ভব না, যেটা করলে আপনারা একেবারে কপি পেস্ট করে দিবেন আর আপনার লেখাটা সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদের লেখা সুন্দর করার জন্য সবচেয়ে কার্যকর যে ফর্মুলা, এটা হচ্ছে নিজের মস্তিষ্ক এবং নিজের ব্রেন, নিজের দিমাগকে কাজে লাগানো এবং অনেক অনেক বেশি প্র্যাকটিস করা, হোমওয়ার্ক করা। আপনি যত বেশি কাজ করবেন আপনার কাজটা ততই সুন্দর হবে। তো এই ক্যালিগ্রাফি অথবা গ্রাফিক ডিজাইন যেটাই হোক, সুন্দর করার জন্য আপনার সূত্র একটাই, সেটা হচ্ছে অনেক সময় দেন, অনেক প্র্যাকটিস করেন, তাহলে আপনার ক্যালিগ্রাফি, গ্রাফিক ডিজাইন সব কিছুই অনেক সুন্দর হবে। আচ্ছা, এই ক্লাসের মধ্যে আমি যা দেখিয়েছি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কম্পোজিশন তৈরি করে সেটাকে সাজিয়েছি। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ইচ্ছা ছিল আলাদা একটা ক্লাস করার, কারণ এটা অনেক বেশি আলোচনার দাবি রাখে। তো তারপরেও এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা হচ্ছেই, তো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলি। ব্যাকগ্রাউন্ড এবং কম্পোজিশন এই দুইটার মিশ্রণটা যেন এমনভাবে হয় যে একটা আরেকটার সাথে সংযুক্ত বা একটা আরেকটার সাথে এমনভাবে সম্পৃক্ততা রাখে যা দেখলেই খুব ভালো লাগে। তো আমি তো ইতিপূর্বেই বললাম যে এটার জন্য নির্দিষ্ট কোনো গাণিতিক সূত্র অথবা এমন কোনো ফর্মুলা নেই যে আপনি কপি পেস্ট করে দিলেন আর আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কম্পোজিশন এটা একেবারে সুন্দরভাবে বসে গেল। সম্পূর্ণ এটা আপনার চিন্তা ভাবনা, আপনার মস্তিষ্ক সব কিছুর উপর নির্ভর করবে। তো তারপরেও কিছু সূত্র অথবা কিছু কথা মনে রাখা ভালো। আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক হয়, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু কালো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অবজেক্ট অথবা আপনার ক্যালিগ্রাফি এটা একটু সাদা রাখার অথবা একটু ব্রাইট রাখার চেষ্টা করবেন। আবার যদি বিপরীতটা হয়, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি অনেক ব্রাইট হয়, সাদা কালার হয় অথবা হলুদ এই জাতীয় কালার যেগুলো অনেক ব্রাইট উজ্জ্বল কালার, সেক্ষেত্রে আপনার ক্যালিগ্রাফি অথবা আপনার অবজেক্ট একটু ডার্ক রাখার চেষ্টা করবেন, যেন দুইটার পার্থক্যটা বোঝা যায়। আমরা ক্যালিগ্রাফির ক্ষেত্রে অনেক সময় দেখি যে ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন যেন একটা কালার একটু মিল থাকে, একটু ম্যাচ থাকে। তো এই বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা করবেন, নিজে থেকে করার চেষ্টা করবেন, তাহলে সবচাইতে ভালো। আর নিজ থেকে প্র্যাকটিস করার পরে যদি আপনারা দেখেন যে কোনো বিষয় আপনাদের হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার যিনি ওস্তাদ থাকবেন অথবা যার থেকে আপনি শিখছেন তার সাথে কথা বলে এটার সমাধানটা বের করতে হবে। তো আপনি নিজে থেকে যদি এটাকে তৈরি না করতে পারেন, তাহলে একেবারে সরাসরি পরনির্ভর হয়ে আপনাকে কেউ এটা শেখাতে পারবে না। অর্থাৎ আপনি কারো উপর একেবারে এমনভাবে নিজেকে সুপর্দ করে দিয়েছেন যে হজরত, আমি আপনাকে তো আমার একেবারে মন তন সব কিছু দিয়ে দিয়েছি, আপনি আমাকে শিখিয়ে দেন। এরকমটা করলে এমন কোনো শরবত নেই যেটা গুলিয়ে আপনাকে খাইয়ে দিলে আপনার ক্যালিগ্রাফিটা তৈরি হয়ে যাবে এবং আপনার লেখা সুন্দর হয়ে যাবে। এমন কোনো ফর্মুলা, এমন কোনো শরবত বা এমন কোনো ওষুধ নেই।
এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে যে এটা আপনি নিজে চিন্তা করবেন, নিজে ভাববেন, এবং প্রাথমিকভাবে সবচাইতে কার্যকরী ফর্মুলা যেটা, এটা সবসময় মনে রাখবেন। প্রাথমিকভাবে আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে অন্য কারো লেখাকে হুবহু কপি করবেন, কিন্তু অবশ্যই তাকে এটার ক্রেডিট দিবেন যে এটা আমি কপি করেছি ওনার থেকে, এবং আমি এটা জাস্ট শেখার জন্য করেছি, এখানে আমার কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই, অথবা এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তো সেক্ষেত্রে আশা করি আপনার এই প্র্যাকটিসের জন্য এটা করা ভালো হবে, এবং এটা কোনো দোষণীয় কিছু হবে না। তো অন্যের কোনো ক্যালিগ্রাফি, অন্যের কোনো কাজ আপনি যদি কপি করেন, এইভাবে কয়েকটা কপি করতে করতে নিজের ভিতরে এমন একটা যোগ্যতা তৈরি হবে, তখন আপনি নতুন কিছু করতে পারবেন, নতুন কিছু তৈরি করতে পারবেন, নতুন কোনো কিছু আপনি উদ্ভাবন করতে পারবেন। যাই হোক, তো এটাই হচ্ছে প্রাথমিকভাবে কাজ শেখার জন্য একটি ফর্মুলা, যে কাউকে কপি করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা পূর্ব থেকেই তৈরি করা ছিল, আমিও এটা একজনের থেকে কপি করেছি, অথবা তার একটা মূল ক্যালিগ্রাফি ছিল, তো সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ক্যালিগ্রাফির যে কম্পোজিশন লেখা এটাকে দূর করে দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা রেখেছি, যেন আপনাদেরকে এটা শেখাতে পারি। এবং আমিও এটা করেছি জাস্ট শেখা এবং শেখানোর উদ্দেশ্যেই, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো যিনি এটা তৈরি করেছেন, আল্লাহ তাআলা তার হাতে আরও অনেক বরকত দান করুন, এবং আল্লাহ তাআলা তাকে কবুল করুন। তো আমি এখানে যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে, প্রথমে আমি তার ব্যাকগ্রাউন্ডটা হুবহু কপি করলাম, কপি করার পরে ব্যাকগ্রাউন্ডে এটা রেখে দিলাম, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। তৈরি করার পরে আমি এখানে বিভিন্ন কালার ম্যাচ করেছি। আমি তো ইতিপূর্বে বলেছিলাম যে যখন আপনি কোনো লেখা এমন হবে, কোনো ক্যালিগ্রাফি যখন এমন হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, সেক্ষেত্রে আপনার অবজেক্ট বা ক্যালিগ্রাফি সেটাকে রাখতে হবে একটু ব্রাইট। আর যদি ব্যাকগ্রাউন্ডটা ব্রাইট হয় তাহলে আপনার ক্যালিগ্রাফিটা হবে একটু ডার্ক। তো এই সূত্র স্মরণ রেখে আপনারা কাজ চালাবেন। এখানেও এমনটাই করা হয়েছে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সেটার কালার, স্যাচুরেশন সব কিছু আমি নিজের মতো করে সাজিয়েছি। তারপর এটার উপর আমার লেখাটা রাখলাম, আমার ক্যালিগ্রাফিটা রাখলাম। তো ক্যালিগ্রাফিটা রাখার পরে ঠিক ওই ব্যাকগ্রাউন্ডটাকেই আমি সেখান থেকে কিছু কালার চুজ করে আমার ক্যালিগ্রাফির মধ্যে দিতে হবে। তো সেই জন্য আমি পিক্সেল ল্যাবের মধ্যে গেলাম, সেখানে টেক্সচার যে অপশনটা আছে সেটা ব্যবহার করে টেক্সচারের মধ্যে হুবহু ওই ব্যাকগ্রাউন্ডটাকেই আমি রাখলাম। যার কারণে কি হলো, আমার অবজেক্ট বা ক্যালিগ্রাফি এবং আমার ব্যাকগ্রাউন্ড দুইটা এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর আমার তো হুবহু ব্যাকগ্রাউন্ডটা রাখা উদ্দেশ্য না, বরং আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে কয়েকটা কালার আমার ক্যালিগ্রাফিতে অ্যাপ্লাই করি তাহলেই সেটা অনেক প্রফেশনাল এবং সুন্দর হবে। পুরো ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি রাখি তাহলে তো একেবারেই ব্যাকগ্রাউন্ডটার মতোই হয়ে গেল। অবশ্য অনেক ক্যালিগ্রাফার এটাও করেন, এটা তাদের ব্যক্তিগত রুচি এবং ব্যক্তিগত পরিশ্রম বা ব্যক্তিগত হোমওয়ার্ক, বারবার তারা এটা করেছেন, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তো সেটাও সুন্দর। প্রাথমিকভাবে আমরা এটা না করে ব্যাকগ্রাউন্ড থেকে নির্দিষ্ট কয়েকটা কালার নেব। তো নির্দিষ্ট কয়েকটা কালার নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমি ওই টেক্সচার অপশনের মধ্যে রেখে এটার সাইজ একটু বাড়িয়ে দিয়েছি। ফলে সাইজটা বাড়িয়ে দেওয়ার কারণে আমার এই লেখাটা বা এই লেখার মধ্যে যে কালারটা পড়েছে হুবহু ব্যাকগ্রাউন্ডের কালার থাকলো না, এবং ব্যাকগ্রাউন্ডের কিছু কালার এখানে থাকলো আর কিছুটা আমার ক্যালিগ্রাফির বাইরে চলে গেল। যেহেতু আমার ক্যালিগ্রাফিটা যেই সাইজে আছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটাকে বড় করার কারণে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কিছু জিনিস আমার ক্যালিগ্রাফি বা কম্পোজিশনের বাইরে চলে গেছে এবং কিছুটা আমার কম্পোজিশনের মধ্যে রয়ে গেছে। এটা করার পর আমি এটাকে একটা নতুন লেখা অথবা নতুন একটা জিনিস হিসাবে তৈরি করতে হবে, হ্যাঁ, যে এটার সাথে অন্য কোনো কিছুর সম্পৃক্ততা নেই। আরেকটা খুলে বলি, আমি প্রথমে কম্পোজিশনটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে কম্পোজিশনের মধ্যে রাখলাম। এখানে আমার দুইটা জিনিস হলো, ব্যাকগ্রাউন্ড এবং কম্পোজিশনের কালারের সংমিশ্রণ। এখানে তো দুইটা জিনিস থাকলো, এই দুইটাকে আমি একটাতে রূপান্তর করতে চাই। তো ফটোশপ অথবা কম্পিউটারের মধ্যে ফটোপিয়ার মধ্যে, মোবাইলেও ফটোপিয়াতে করা যায়, ফটোপিয়ার মধ্যে এটাকে যদি
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন তাহলে এটা একটা অবজেক্ট হিসাবে থাকে, অথবা যদি এটাকে ডুপ্লিকেট করে লেয়ার কপি করেন তাহলে সেক্ষেত্রে এটা একটা অবজেক্ট হিসাবে থাকলো। তো এখানে যেহেতু এরকম স্মার্ট অবজেক্টের কোনো সিস্টেম এখানে নাই, তো আমি দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করেছি, অর্থাৎ লেয়ারটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর দুইটা লেয়ারকে আমি একত্রিত করে ফেললাম। ফলে এই দুইটা মিলে যখন একত্রিত হয়ে গেল তখন আর এটার সূত্র অথবা এটার গাণিতিক হিসাবটা এরকম থাকলো না যে কম্পোজিশন এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা আর থাকলো না, তখন একটা হয়ে গেছে, সেটা আমার কম্পোজিশন। বাস কালার যেটা আছে সেটাও আমার কম্পোজিশনের মধ্যেই যুক্ত হয়ে গেছে। তো এখন আমার এটা একটা কম্পোজিশন হলো এবং একটা জিনিসের রূপান্তর হলো। তারপর আমার যেটা করণীয় সেটা হচ্ছে এটার কালারটাকে বাড়িয়ে দেওয়া। শুরুতেই তো বলেছি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করা এবং অবজেক্ট বা সাবজেক্ট ক্যালিগ্রাফি যেটাই বলেন, তো সেটাকে একটু ব্রাইট করা। তো সেটা করার জন্য আমি আমার ক্যালিগ্রাফিটার কালার অপশনের মধ্যে গিয়ে কালার ম্যাচ করলাম, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম এবং স্যাচুরেশন আমার যখন যেটা যেভাবে প্রয়োজন সেভাবে এটাকে আমি করে ফেললাম। বাস হয়ে গেল আমার একটা সুন্দর একটা কম্পোজিশন। তো এইভাবে আমি আমার লেখাটাকে শেষ করেছি। তো যথাসম্ভব আমি আমার লেখার মধ্যকার যেই অনুভূতিগুলো বা যেই টুলগুলো বলার প্রয়োজন মুখস্থ বলার চেষ্টা করলাম। তারপরও যদি কোনো কিছু বাকি থাকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।